হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখন শুরু হচ্ছে ক্লাস 12-এর রায়ান মার্টিনের যে কোশ্চেন ব্যাংক সলিউশন, তার মডেল কোশ্চেন পেপার 1-এর পার্ট 4। এর আগের যে পার্ট, সেখানে আমরা 3 নম্বরের যে কোশ্চেন তার 9 পর্যন্ত করেছিলাম। আজকে 10 থেকে শুরু হচ্ছে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার খাতাতে সুন্দরভাবে লিখে নেবে। এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো 10 নম্বরের যে কোশ্চেনটা আছে সেটা কি বলেছে, √2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমের ওপর একটি আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলো। প্রিজমের প্রতিসারক কোণ 30 ডিগ্রি হলে রশ্মির চ্যুতি নির্ণয় করো। তাহলে দেখো, একটা প্রিজম, সেই প্রিজমের যে প্রতিসারক কোণ, সেই প্রতিসারক কোণ সেটা বলে দিয়েছে কত, 30 ডিগ্রি। আর আমরা জানি প্রিজমের প্রতিসারক কোণ তাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা। এইবার এই প্রিজমে দেখো একটা আলোকরশ্মি কিভাবে পড়লো, লম্বভাবে পড়লো। তাহলে যদি লম্বভাবে পড়ে তাহলে সেখানে আপাতন কোণ I1-এর ভ্যালু কত হবে, 0 হবে। এবং এই দিকে যে কোণে প্রতিসরণ হবে তার সেই প্রতিসরণ যে কোণ, সেই প্রতিসরণ কোণের মানও দেখো কত, 0 ডিগ্রি। যে সোজা দেখো সেকেন্ড যে সারফেস, সেই সারফেসে আসলো। সেকেন্ড সারফেসের যে তোমার আপাতন কোণ সেটাকে আমরা ধরে নিলাম কত, R2। আর লাস্টে এই দিকে দেখো যাওয়ার কথা ছিল, এই দিকে কিছুটা ঘুরে গেল। আমরা জানি আলোকরশ্মি যদি ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যায় তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। দেখো বাইরের যে মাধ্যমটা আছে সেটা হচ্ছে বায়ু মাধ্যম, আর এটা যেহেতু প্রিজম, এটা হচ্ছে কি কাঁচ মাধ্যম। তাহলে কাঁচটা ঘন আর বায়ুটা কি লঘু, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে গেল, কোণটাকে ধরে নিলাম আমরা I2। এবার এখানে দেখো যেগুলো দেওয়া আছে বা যেগুলো আমরা পাচ্ছি, I1 সমান কত, 0, আর R1 সমান কত, 0। আর যেটা দেওয়া আছে দেখো A সমান কত, 30 ডিগ্রি। দেখো আমরা জানি প্রিজমের ক্ষেত্রে R1 + R2 এটা সমান কি হয়, A হয়। তাহলে এখানে দেখো যেহেতু R1-এর ভ্যালু 0, তাহলে এখান থেকে আমরা এটা পাবো যে R2 এটা সমান কত, A মানে কত, 30 ডিগ্রি। তাহলে R2 পেয়ে গেলাম। আচ্ছা, এইবার এই সেকেন্ড যে সারফেসটা আছে সেখানে আমরা কি করব, স্নেলের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সেকেন্ড সারফেসে যদি আমরা স্নেলের সূত্র অ্যাপ্লাই করি, দেখো sin R2 বাই কত, sin I2। এটা সমান দেখো আলোকরশ্মিটা কি কাঁচ মাধ্যম থেকে কোথায়, বায়ু মাধ্যমে যাচ্ছে বা 2 নম্বর থেকে 1 নম্বরে যাচ্ছে, ওই জন্য 2μ1। এটাকে আবার দেখো লেখা যায় μ1 বাই কত, μ2। আচ্ছা, এবার এখানে বাম দিকে যেটা sin R2-র ভ্যালু আমরা কত পেয়েছি, 30। তাহলে sin 30 ডিগ্রি। আচ্ছা, এইটার আর নিচে কি আছে, sin I2। এটা সমান দেখো μ1টা কি বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক, যেটার ভ্যালু কত হয় 1, আর μ2টা হচ্ছে কাঁচ বা প্রিজমের প্রতিসরাঙ্ক, যেটা দেখো বলে দিয়েছে কত, √2। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে যেটা আসবে sin I2 এটা সমান sin 30 ডিগ্রি ইন্টু √2। তাহলে √2টা এখানে গুণ করে দিলাম, আর sin 30 ডিগ্রির যে ভ্যালু সেটা হয় 1 বাই কত, 2। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি যেটা sin I2 এটা সমান 1 বাই কত, √2। তাহলে এখান থেকে দেখো আমরা যেটা পাবো I2 এটা সমান কত, 45 ডিগ্রি। তাহলে দেখো আমরা সব কিছুর ভ্যালু পেয়ে গেছি, I1, R1, R2, I2 সব কিছুর ভ্যালু পেয়ে গেলাম। আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে, রশ্মির চ্যুতি মানে কত ডিগ্রি কোণে সে ঘুরে গেল। চ্যুতি কাকে বলে, কোনো একটা আলোক রশ্মি যে অভিমুখে যাওয়ার কথা সেই অভিমুখ থেকে যতটা কোণে ঘুরে যায় সেটাকে বলা হয় কি, চ্যুতিকোণ। আর চ্যুতিকোণের রাশিমালা আমরা জানি ডেল, এটা সমান I1 + I2 মাইনাস কত, A। তাহলে এইবার দেখো I1-এর ভ্যালু 0, I2-র ভ্যালু আমরা কত পেলাম, 45 ডিগ্রি, আর A এর যে ভ্যালু দেওয়া আছে দেখো 30 ডিগ্রি।
তাহলে এখান থেকে দেখো এটা আসলে কত আসছে, ক্যালকুলেশন করলে 15 ডিগ্রি। তাহলে এই আলোকরশ্মি যেটা তার যে চ্যুতিকোণ বা চ্যুতি বা ডেভিয়েশন যেটা হবে সেটা হচ্ছে কত, 15 ডিগ্রি। বোঝা গেল? নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, একটি প্রিজমের মধ্য দিয়ে কোনো রশ্মি নির্গত না হলে আপাতন কোণের সীমাস্থ মান নির্ণয় করো। একটি প্রিজমের মধ্য দিয়ে কোনো রশ্মি নির্গত না হলে, মানে আমরা আলোকরশ্মি ফেলছি কিন্তু কোনো রকমের আলোকরশ্মি কি নির্গত হবে না। তাহলে দেখো এটার ক্যালকুলেশন বা এটা কিভাবে করতে হবে। দেখো এখানে একটা আমরা প্রিজম নিয়েছি, প্রিজমের যে প্রধান ছেদ তার আমরা নাম দিয়ে দিচ্ছি এটা এ, এটা বি আর এটা কি সি। তাহলে ফার্স্টে দেখো এ বি যে তল, সেই তলে একটা আলোকরশ্মি পড়লো, এই আলোকরশ্মিটার আমরা ধরো নাম দিয়ে দিচ্ছি পিকিউ, দিয়ে ও যাওয়ার কথা ছিল এই দিকে, সে অভিলম্ব থেকে কি হয়ে গেল, এই অভিলম্বের দিকে কিছুটা সরে এসে এই পথে গেল পিকিউ, এটাকে আর ধরে নিলাম আমরা। এখানে যখন পড়লো এবার দেখো সেকেন্ড সারফেস দিয়ে আলোকরশ্মিটাকে নির্গত হবে না, তার মানে সে তল ঘেঁষে যাবে, এই যে আলোকরশ্মি এটাকে আমরা ধরে নিলাম কি আর এস। দেখো প্রিজম দিয়ে নির্গত হচ্ছে না মানে তল ঘেঁষে যাচ্ছে, আর যদি তল ঘেঁষে যায় তাহলে এখানে দেখো এই লাস্টের যে সারফেস সেখানে প্রতিসরণ কোণ যেটা, সে প্রতিসরণ কোণটা কত 90 ডিগ্রি হবে। আর আমরা জানি প্রতিসরণ কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তখন সেখানকার আপাতন কোণ R2, সেই R2টা দেখো অবশ্যই কার সঙ্গে সমান হবে, সংকট কোণ বা সাইন থিটার সঙ্গে সমান হবে। তাহলে অবশ্যই এখানে R2 সমান কত, সাইন থিটা সি। এবার এর জন্যে আপাতন কোণের যে মান সেটা কি আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো এই ফার্স্ট যে সারফেস আছে তাহলে এটাকে লিখতে হবে, যে ছবিটা দেখো প্রথমে আমরা যেটা করলাম ওটা নিজের ভাষায় লিখবে কিভাবে। ধরি একটি প্রিজম এ বি সি যার প্রতিসারক কোণ হচ্ছে এ, এ বি তলে একটি আলোকরশ্মি পিকিউ পড়লো, এক্ষেত্রে আপাতন কোণ I1, প্রতিসরণ কোণ R1। দ্বিতীয় তলে অর্থাৎ এসি তলে আলোকরশ্মিটার ক্ষেত্রে প্রতিসরণ কোণ বা প্রিজম থেকে নির্গত না হলে প্রতিসরণ কোণ I2-র ভ্যালু 90 ডিগ্রি হবে এবং সেক্ষেত্রে R2-র ভ্যালু সাইন থিটা সি। এবার এখানে লিখবে যে এ বি তলে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই। এ বি তলে স্নেলের সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে দেখো কি হবে। স্নেলের সূত্র আমরা কি জানি, আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত সেটা কি হয়, মিউ হয়। আচ্ছা এখানে দেখো তাহলে ফার্স্ট সারফেসে আমরা স্নেলের সূত্র অ্যাপ্লাই করছি, তাহলে সাইন I1 বাই কত সাইন R1, এটা সমান দেখো কত, মিউ। মিউটা হচ্ছে এই প্রিজমের কি প্রতিসরাঙ্ক হলো। তাহলে এখান থেকে দেখো আমরা এটা লিখতে পারবো সাইন I1 এটা সমান মিউ ইন্টু সাইন R1। আচ্ছা এইবার দেখো আমরা এটা জানি প্রিজমের ক্ষেত্রে এই R1 প্লাস R2 এটা সমান কি হয়, এ হয়। তাহলে এখান থেকে দেখো R1 আর R2-র যে ভ্যালু সেটা কার সঙ্গে সমান, থিটা সির সঙ্গে সমান। তাহলে R1 প্লাস থিটা সি এটা সমান কত, এ। তাহলে R1 সমান দেখো আলটিমেট আমরা লিখতে পারবো এ মাইনাস কত, থিটা সি, এটা আসছে। আচ্ছা এইবার দেখো সাইন I1 যেটা আমরা এখানে পেয়েছি এটা সমান দেখো মিউ ইন্টু কত, সাইন, দেখো R1-এর জায়গায় কত আছে, এ মাইনাস থিটা সি, তাহলে এ মাইনাস থিটা সি। এটাকে যদি ভাঙি আমরা দেখো মিউ ইন্টু, এটাকে আমরা এইভাবে লিখতে পারবো সাইন এ কস থিটা সি মাইনাস কস এ সাইন থিটা সি, এটা লেখা যাবে। আচ্ছা এইবার দেখো সাইন থিটা সি যেটা সেটার ভ্যালু আমরা ক্যালকুলেশন করতে পারবো। আমরা জানি সংকট কোণের ক্ষেত্রে এই সাইন থিটা সি যেটা সেটা কি হয়, 1/μ হয়। সাইন থিটা সি তার ভ্যালু কত, 1/μ। তাহলে সাইন থিটা সি যদি এটা হয় তাহলে দেখো কস থিটা সি
এটা সমান আমরা নিশ্চয়ই লিখতে পারবো রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সি। এবার যদি এই ভ্যালুটা বসায় তাহলে কি আসবে, রুট ওভার অফ 1 মাইনাস 1 বাই কত মিউ স্কোয়ার। এটাকে যদি আমরা ধরো লসাগু করি তাহলে রুটের মধ্যে দেখো আসবে রুট মিউ স্কোয়ার মাইনাস 1 বাই নিচে কী হবে মিউ স্কোয়ার। এটাকে রুটের মধ্যে থেকে বাইরে বার করলে দেখো কি হয়ে গেল, মিউ হয়ে গেল। এবার আমরা সাইন থিটা সি আর কস থিটা সির ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে কি আসছে দেখো। তাহলে সাইন i1 এটা সমান মিউ ইন্টু, দেখো এখানে সাইন এ যেটা সেটা থাকলো, কস থিটা সির ভ্যালু যেটা আছে সেটা বসিয়ে দিচ্ছি, রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস 1 বাই কত মিউ, মাইনাস এখানে কস এ যেটা সেটা থাকলো, সাইন থিটা সির ভ্যালু হচ্ছে 1 বাই মিউ। এবার এখানে দেখো 1 বাই মিউ আছে, এখানে 1 বাই মিউ আছে, ওটা কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে এর সঙ্গে কেটে যাবে। তাহলে দেখো সাইন i1 এটার সমান কি আসছে, সাইন এ ইন্টু রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এইটা কিন্তু সাইনের সঙ্গে গুণ নাই, একটা কাজ করে এটাকে আগে লিখি, তাহলে রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস 1 ইন্টু কত সাইন এ মাইনাস কত কস এ, এটা। আচ্ছা, এইবার i1 এর যে ভ্যালু, সেই i1 এর ভ্যালু তাহলে কত আসবে, সাইন ইনভার্স অফ দেখো রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস 1 ইন্টু সাইন এ মাইনাস কস এ। এটাই হচ্ছে প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপাতন কোণের সীমাস্ত মান। খুবই গুরুত্বপূর্ণ। আর একটাও থাকে প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্যে প্রিজমের কোণের সীমাস্ত মান। এই দুটোর মধ্যে সাধারণত একটা কিন্তু পরীক্ষায় থাকে, খুব ভালো করে দেখবে। আচ্ছা, এইবার আমরা দেখব যে তারপরে যে কোশ্চেনটা আছে কি বলেছে, অথবা আর কি নয়ের উত্তর লেন্স দ্বারা কিভাবে বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তার রশ্মি চিত্রের সাহায্যে দেখাও। ভালো করে দেখো, উত্তর লেন্স দ্বারা বিবর্ধিত প্রতিবিম্ব, একটা বলেছে প্রতিবিম্ব যেটা সেটা সৎ হবে, আর দ্বিতীয় বলেছে প্রতিবিম্ব যেটা অসৎ হবে। তাহলে দেখো কিভাবে উত্তর লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠিত হয়। এখানে দেখো আমরা একটা লেন্স নিয়েছি, উত্তর লেন্স। প্রথম যে কেসটা আছে ভালো করে দেখো, আমরা একটা বস্তুকে এফ আর 2f এর মিডিলে রাখলাম। তাহলে এর যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বটা দেখো 2f এর থেকে বেশি দূরে তৈরি হলো, এবং প্রতিবিম্ব যেটা তৈরি হয়েছে সেই প্রতিবিম্বটা কি সৎ, এবং দেখো বস্তুর তুলনায় কি আকারে বড়। তাহলে প্রথমটার ছবি হবে এইটা বা উত্তর হবে এইটা। দ্বিতীয়টা দেখো বলেছে প্রতিবিম্ব কি অসৎ। তাহলে এখানে একটা উত্তর লেন্স, এটা দেখো এফ আর এটা 2f। আমরা একটা বস্তুকে এই অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র এবং ফোকাসের মিডিলে কোনো একটা জায়গায় রাখলাম। দেখো প্রতিবিম্ব গঠনের নিয়মটা ভালো করে মনে রাখতে হবে, যে যে বস্তুটা থাকবে সে বস্তুর শীর্ষবিন্দু থেকে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, তারপরে ফোকাস দিয়ে বেরোবে, আর একটা অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে। ওই দুটো আলোকরশ্মি যেখানে মিট করবে সেখানে কি হবে, ইমেজ বা প্রতিবিম্ব। তাহলে দেখো এখানে একটা আলোকরশ্মিকে প্রধান অক্ষের সমান্তরালে পাঠালাম, এখানে কোন দিক দিয়ে গেল, ফোকাস দিয়ে গেল, আর একটা অপটিক্যাল সেন্টার দিয়ে পাঠালাম। দেখো এই দুটো আলোকরশ্মি সামনের দিকে কোথাও কি মিট করবে না, ওই জন্য এদেরকে পিছনের দিকে বাড়িয়ে দিয়েছে, ওই জন্য ডট ডট, যেখানে মিট করলো সেখানে কি হলো, প্রতিবিম্ব তৈরি হলো। এবং এই যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বটা অবশ্যই কী হবে, অসৎ। তাহলে মনে রাখবে, সৎ মানে যেখানে আলোকরশ্মিগুলো সরাসরি কোনো একটা জায়গায় মিট করবে বা মিলিত হবে, আর অসৎ মানে সরাসরি মিলিত হবে না, ওটাকে আমরা যদি পিছনের দিকে বাড়িয়ে দিই তাহলে তখন যেখানে মিলিত হবে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা হচ্ছে অসৎ। বোঝা গেল? আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, এটা এখানেই করে দিচ্ছি। দেখো একটি চশমার লেন্সের ক্ষমতা বলে দিয়েছে। একটা চশমার লেন্সের ক্ষমতা হচ্ছে
প্লাস 2.5 ডায়াপ্টার। লেন্সটির প্রকৃতি কি দেখো, এবং বলে দিয়েছে এর ফোকাস দৈর্ঘ্য কত। আমরা জানি লেন্সের ক্ষমতা পি এটা সমান হয় 100/f অত কি ডায়াপ্টার। এখানে ক্ষমতা বলে দিয়েছে, তাহলে আমরা ফোকাস দৈর্ঘ্য আগে ক্যালকুলেশন করব। তাহলে ফোকাস এফ এটা সমান দেখো 100 কত পি, পি এর ভ্যালু কত আছে 2.5। দশমিকটা যদি তুলে দিই তাহলে এখানে কত হবে, একটা 10 হবে। আর এটাকে যদি আমরা কেটে দিই তাহলে 4 25 100 হয়, তাহলে দেখো আলটিমেট কত আসছে 40 সেন্টিমিটার। তাহলে লেন্সটার ফোকাস দৈর্ঘ্য কত হচ্ছে 40 সেন্টিমিটার। এবং দেখো এই ফোকাস দৈর্ঘ্যটা কি পজিটিভ, আর আমরা জানি যে ফোকাস দৈর্ঘ্য পজিটিভ কার হয়, উত্তল লেন্সের ক্ষেত্রে। এটা মনে রাখবে, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য হয় পজিটিভ আর অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য হয় কি নেগেটিভ। তাহলে যেহেতু এটার ফোকাস দৈর্ঘ্য পজিটিভ এসেছে, তার মানে অবশ্যই এই লেন্সটার প্রকৃতি কী হবে, উত্তল লেন্স হবে। বোঝা গেল? এবার আমরা নেক্সট যে কোশ্চেন আছে সেটাতে চলে যাব। দেখো এরপরে যে কোশ্চেনটা আছে 10 নম্বর, ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষা ব্যবস্থাটি বায়ুর মধ্যে না করে মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে করলে দেখাও যে পরিবর্তিত ঝালর প্রস্থের মান হবে β/μ, যেখানে বিটা হলো বায়ুতে ঝালর প্রস্থের মান। দেখো ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষাতে তোমরা নিশ্চয়ই পড়েছো যে ঝালর প্রস্থ যদি বিটা হয় তাহলে বিটা সমান হয় ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি বাই 2 ইন্টু স্মল ডি, যেখানে 2ডিটা হচ্ছে ওই যে ছিদ্র দুটো থাকবে সেই ছিদ্র দুটোর মধ্যে দূরত্ব। কেউ যদি ছিদ্র দুটোর মধ্যে দূরত্ব স্মল ডি ধরে শুধু, তাহলে তার ক্ষেত্রে ল্যামডা ডি বাই কত ক্যাপিটাল ডি আসবে, আর যদি 2D ধরে তাহলে এখানে নিচে 2D আসবে। আচ্ছা এইখানে দেখো তাহলে বিটার যে ভ্যালু সেটা কার উপর ডিপেন্ড করছে, ল্যামডার উপর ডিপেন্ড করছে। তাহলে এটা হলো প্রথম ক্ষেত্রে বা বায়ুতে। এবার এখানে দেখো আমি এটা লিখছি যে আমরা জানি মিউ সমানুপাতিক কি 1/λ। মনে রাখবে প্রতিসরাঙ্ক ল্যামডার ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রথম ক্ষেত্রে এটা বিটা, আর প্রথম ক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্য যেটা সেটাকে ধরে নিচ্ছি কত λ1। তাহলে সেকেন্ড যে কেসটা, সেই সেকেন্ড কেসের ক্ষেত্রে আমরা যে ঝালর প্রস্থ সেটাকে ধরে নিচ্ছি কত বিটা ড্যাশ। তাহলে বিটা ড্যাশ সমান আমরা লিখতে পারবো λ2 ইন্টু ডি বাই 2 ইন্টু স্মল ডি। দেখো এখানে ক্যাপিটাল ডিটা হচ্ছে ছিদ্র থেকে পর্দার দূরত্ব, সেটার কোনো পরিবর্তন হচ্ছে না। ছিদ্র দুটোর মধ্যবর্তী দূরত্বেরও কোনো পরিবর্তন হচ্ছে না, জাস্ট সমগ্র ব্যবস্থাটাকে অন্য একটা মাধ্যমে কি ডোবানো হচ্ছে, সেই মাধ্যমটার প্রতিসরাঙ্ক হচ্ছে কত মিউ। তাহলে দেখো আমরা এখানে এই যে সূত্র এখান থেকে এটা লিখতে পারবো μ1/μ2, যেহেতু ব্যস্তানুপাতিক। তাহলে দেখো এখানে অতএব আমরা জানি মিউ প্রপোর্শনাল টু কি 1/λ। তাহলে μ1/μ2 এটা সমান কি হবে λ2 বাই কত λ1। এবার দেখো μ1টা হচ্ছে কি বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটা 1 হয়। তাহলে আলটিমেট দেখো, আর এই যে μ2 মাধ্যম বলেছে সেটা কোশ্চেনে যেটা বলেছে কত মিউ, তাহলে 1/μ এটা সমান হচ্ছে λ2 বাই কত λ1। তাহলে এখান থেকে আমরা কার ভ্যালু পেয়ে যাব, λ2-র ভ্যালু পেয়ে যাব। তাহলে λ2 যেটা এটা কত আসছে λ1 বাই কত মিউ। এই যে λ2-র ভ্যালুটা পেলাম এই সমীকরণে বসিয়ে দেবো। দেখো তাহলে বিটা ড্যাশ মানে মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে প্রবেশ করালে যে ঝালর প্রস্থ। আচ্ছা এটা দেখো λ1 ইন্টু ডি বাই কত 2D, আর λ2-র ভ্যালু λ1 বাই মিউ আছে, তাহলে নিচে একটা মিউ হয়ে গেল। আর λ1 ইন্টু ডি বাই 2D তার ভ্যালু দেখো কত বিটা। তাহলে আলটিমেট দেখো বিটা ড্যাশ এটা সমান কি চলে আসছে বিটা বাই মিউ। আর আমাদেরকে এটাই কি করতে বলেছে, প্রমাণ করতে বলেছে। তাহলে প্রমাণ হয়ে গেল। আচ্ছা
এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, দুটি সাধারণ বৈদ্যুতিক বাতি একসঙ্গে জ্বালালে ব্যতিচার তৈরি হয় না কেন? আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে যে ব্যতিচার হতে গেলে তার শর্ত কি, কখন দুটো আলোকরশ্মির মধ্যে ব্যতিচার ঘটবে। দেখো, ব্যতিচার ঘটতে গেলে মেইন যে কন্ডিশন বা প্রথম যে শর্ত সেটা হচ্ছে আলোকরশ্মি দুটোকে অবশ্যই কি সুষম হতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে আলোকরশ্মি দুটো একটা জায়গায় মিলিত হবে, তাদের মধ্যে কোনো রকমের দশা পার্থক্য থাকবে না, বা যদি দশা পার্থক্য থাকে সেটা যেন ধ্রুবক থাকে। ঠিক আছে, তাহলে দেখো 1 নম্বর এটা মনে রাখবে, ব্যতিচারের শর্ত হচ্ছে আলোকরশ্মি দুটোকে সমদশা সম্পন্ন হতে হবে, আর আরেক নাম্বার হচ্ছে তাদেরকে সুসঙ্গত হতে হবে। এবার এখানে মনে রাখবে সুসঙ্গত, তাহলে দুটো বাতি থেকে যদি দুটো আলোকরশ্মি যায় তাহলে তারা কখনোই কি হয় না, সুসঙ্গত হয় না। দুটো কেন, একটা বাতি থেকে যদি বিভিন্ন রকমের বিভিন্ন আলোকরশ্মি বের হয় তারাও কি সুষম হয় না। তাহলে এটা প্রথম কন্ডিশন, এটা লিখবে ভালো করে, শোনো দিয়ে লেখো যে দুটি আলাদা বাতি থেকে নির্গত আলোকরশ্মি কখনোই সুসঙ্গত হয় না। আর 2 নম্বর হচ্ছে দুটো আলাদা বাতি থেকে নির্গত আলোকরশ্মির দশা পার্থক্য সবসময় ধ্রুবক থাকে না। আর আমরা জানি দুটো আলোকরশ্মির মধ্যে ব্যতিচার হতে গেলে অবশ্যই আলোকরশ্মি দুটোকে সুসঙ্গত হতে হবে এবং তাদের মধ্যে দশা পার্থক্য শূন্য হতে হবে, ঠিক আছে, বা ধ্রুবক হতে হবে। এখানে সেই কন্ডিশন বা শর্ত এখানে পূরণ হয় না বাতির ক্ষেত্রে, ওই জন্যে এখানে তোমার ব্যতিচার কিন্তু ঘটবে না। তাহলে 1 নম্বর হচ্ছে সুসঙ্গত হয় না, আর 2 নম্বর হচ্ছে তোমার কি দশা পার্থক্য ধ্রুবক থাকে না, দশা পার্থক্য ধ্রুবক থাকে না। এই দুটো কন্ডিশন ফুলফিল হয় না, ওই জন্যে দুটো আলাদা বাতি থেকে নির্গত আলোকরশ্মির ব্যতিচার ঘটবে না। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, প্রমাণ করো কোনো আলোকরশ্মি যদি সমবর্তন কোণে প্রতিফলকের ওপর আপতিত হয় তবে প্রতিফলিত রশ্মি ও প্রতিসৃত রশ্মি পরস্পরের মধ্যে সমকোণ উৎপন্ন করবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তাহলে এবার দেখো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা করব। তাহলে আচ্ছা, কোশ্চেনটা আরেকবার দেখো কি বলেছে, তোমার আলোকরশ্মি সমবর্তন কোণে প্রতিফলকের উপর কি হলো, আপতিত হলো, আর প্রতিফলিত রশ্মি ও প্রতিসৃত রশ্মি পরস্পর কি সমকোণ উৎপন্ন করবে। তাহলে দেখো আমরা একটা প্রতিফলক তল নিয়ে নিই ফার্স্টে। আচ্ছা, এখানে এটা ধরো একটা প্রতিফলক তল। আচ্ছা, প্রতিফলক বলা যাবে না, এখানে প্রতিফলন আর প্রতিসরণ দুটোই কিন্তু ঘটবে। এবার এখানে একটা আলোকরশ্মি ধরো পড়লো, এটা একটা আলোকরশ্মি, এই যে আলোকরশ্মিটা পড়ছে সেই আলোকরশ্মিটা কীরকম, অসমবর্তিত। আর অসমবর্তিত আলোকে দেখবে এইভাবে করা হয়, তীর চিহ্ন দেওয়া হয়, আবার ডটও কি দেওয়া হয়। এই যে আলোকরশ্মিটা পড়ছে সেটা হচ্ছে অসমবর্তিত বা আনপোলারাইজড লাইট, ঠিক আছে। এবার এখানে আমরা কি করে দিচ্ছি, একটা অভিলম্ব টেনে দিই। তাহলে অভিলম্ব একটা এই জায়গাটা টেনে দিলাম। আচ্ছা, এবার দেখো একটা আলোকরশ্মির কী হবে, প্রতিফলন হবে, আর একটা আলোকরশ্মির কী হবে, প্রতিসরণ হবে। তাহলে দেখো এই দিকে যেটা প্রতিফলন হচ্ছে এই দিকে চলে গেল, আর আরেকটা দেখো এই সোজা যাওয়ার কথা, কিন্তু ওই সোজা যেহেতু প্রতিসরণ, অভিলম্বের দিকে কিছুটা কী হবে, সরে যাবে। তাহলে দেখো অভিলম্বের দিকে কিছুটা কী হয়ে গেল, সরে গেল। অ্যাকচুয়ালি এখানে আলোকরশ্মিটা যাওয়ার কথা ছিল কোন দিকে, এই দিকে। দেখো এই সোজা আসার কথা ছিল, কিন্তু ও কিছুটা কী হয়ে গেল, অভিলম্বের দিকে সরে আসলো। এবার এই যে আলোকরশ্মিটা প্রতিফলিত হয়
সেটা সম্পূর্ণরূপে কি হয় সমাবর্তিত হয়, ওই জন্য এখানে শুধুমাত্র কি থাকবে ডট থাকবে। আর এই দিকে যেটা সেটা আংশিক হয়, ওই জন্যে এটাকে আমরা এইভাবে দিচ্ছি। তাহলে দেখো এইখানে যে কোণটাতে পড়লো সেই কোণটা হচ্ছে কি আইপি, সমাবর্তন কোণ। সমাবর্তন কোণে পড়েছে। এবার আমাদেরকে দেখাতে হবে যে এইটা কি হবে 90 ডিগ্রি, মানে এই প্রতিফলিত আলোকরশ্মি আর প্রতিসৃত আলোকরশ্মি পরস্পর কি 90 ডিগ্রি। এটা আইপি, আর এই যে কোণ এই কোণটাকে আমরা ধরে নিচ্ছি কত আর। দেখো এইটা যদি আইপি হয়, প্রতিফলনের যে নিয়ম সেই নিয়ম অনুসারে এটাও আইপি হবে। এবার আমাদেরকে দেখাতে হবে এই কোণটা কত 90 ডিগ্রি। দেখো এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আইপি আর আর এই দুটো যোগফল কত হবে 90 ডিগ্রি হবে। এটাই আমরা কি প্রমাণ করব। আচ্ছা দেখো প্রথমে বলে দিয়েছে যে সমাবর্তন কোণে পড়েছে, আর আমরা জানি কোনো একটা বুস্টারের যে সূত্র সেখান থেকে যদি কোনো আলোকরশ্মি কোনো প্রতিফলক তলে সমাবর্তন কোণে পড়ে তাহলে সমাবর্তন কোণের ট্যানজেন্টের মান সংখ্যাগতভাবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে কী হয় সমানুপাতিক হয়। তাহলে দেখো এখানে অবশ্যই ট্যান আইপি এটা সমান কী হবে মিউ হবে, যেহেতু সমাবর্তন কোণে পড়েছে। আচ্ছা এইবার এখানে আমরা যদি কি করি স্নেলের সূত্র প্রয়োগ করি, তাহলে এবার লিখবে স্নেলের সূত্র যদি স্নেলের সূত্র প্রয়োগ করে পাই সাইন আইপি বাই সাইন আর, এটা সমান কত হবে মিউ। আচ্ছা এইবার এখানে আমরা এটাকে এইভাবে লিখছি সাইন আইপি বাই কত সাইন আর, এটা সমান দেখো মিউ, মিউ এর ভ্যালু আবার কত ট্যান আইপি, ট্যান আইপি এটাকে আমরা এইভাবে লিখছি সাইন আইপি বাই কত সাইন আর, ঠিক আছে। আচ্ছা এইবার ডান দিকে যেটা আমরা দেখো পাবো সেটা একটু লিখি, তাহলে ট্যান আইপি এটা সমান আচ্ছা মিউ, তাহলে এখানে দেখো এটা কি হয়ে গেল সাইন আইপি বাই নিচে কি হবে কস আইপি। ট্যান মানে কি জানি আমরা সাইন বাই কস, তাহলে বাম দিকে কি সাইন আইপি বাই সাইন আর ডান দিকে কি হলো সাইন আইপি বাই কত কস আইপি। দেখো সাইন আইপি কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো সাইন আর এটার সমান হচ্ছে কত কস আইপি, এটা লেখা যাবে, ঠিক আছে। আচ্ছা এইবার আমরা কি প্রমাণ করব যে এই আইপি আর আর তার যে ভ্যালু সেই ভ্যালুটা বা তার যে মান সেটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে। আচ্ছা এইবার কস আইপি যেটা আছে সেখানে যদি আমরা এটাকে এইভাবে লিখে দিই, দেখো কস আইপি আছে তো এটাকে আমরা এইভাবে লিখছি সাইন আর এটার সমান এটাকে লিখছি সাইন 90 ডিগ্রি মাইনাস আইপি। দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস আইপি মানে দেখো কস আইপি হবে। তাহলে এবার আমরা যদি মনে মনে সাইনটা কেটে দিই তাহলে আর এটার সমান কত আসছে 90 ডিগ্রি মাইনাস আইপি। তাহলে এখান থেকে দেখো আর প্লাস আইপি এটার সমান কত 90 ডিগ্রি। এবার একটা জিনিস ভালো করে দেখো, এই টোটাল যে কোণ এখান থেকে এই কোণটা কত 180, এইটা যদি 180 ডিগ্রি হয় তার মধ্যে আইপি প্লাস আর এই দুটো কি 90 ডিগ্রি, আর বাকি এটা যেটা পড়ে থাকলো সেটাও কি হবে 90 ডিগ্রি হবে। তার মানে এই যে কোণ এই কোণটা কত 90 ডিগ্রি, বোঝা গেল। তাহলে কোশ্চেনটা দেখো কি বলেছে যে প্রমাণ করো কোনো আলোকরশ্মি যদি সমাবর্তন কোণে প্রতিফলকের উপর আপতিত হয় তবে প্রতিফলিত রশ্মি ও প্রতিসৃত রশ্মি পরস্পরের মধ্যে সমকোণ উৎপন্ন করবে। তাহলে সেটাই আমরা এখানে দেখো পাচ্ছি যে আইপি প্লাস আর সেটা সমান যেহেতু 90 ডিগ্রি, তার মানে প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি এরা পরস্পর সমকোণে থাকবে। নামগুলো তুমি দিয়ে দেবে, এটা ধরো পি কিউ, এটা আর, এটা এখানে লম্ব টানা হলো, আর এটাই এস দিয়ে দিলে, বুঝতে পেরেছ। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন এটা। উল্টোটাও আসে যে যদি ওই প্রতিফলিত আলোকরশ্মি আর প্রতিসৃত আলোকরশ্মি যদি পরস্পর লম্ব হয়
তাহলে তখন tan IP সমান মিউ এটাকে প্রমাণ করতে বলে। উল্টোটা যদি লম্ব হয় তাহলে tan IP সমান মিউ হবে, আর যদি মিউ হয় tan IP সমান, তাহলে তারা পরস্পর কী হবে, লম্ব হবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন সেটাতে আমরা চলে যাব। আচ্ছা, এখানে দেখো আর একটা কোশ্চেন আছে, একটি আলোকরশ্মি সমবর্তিত না অসমবর্তিত একটি পরীক্ষার সাহায্যে কিভাবে প্রমাণ করবে। তাহলে দেখো, যদি কোনো একটা আলোকরশ্মি সমবর্তিত হয়, আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবে, টুরমালিন কেলাস। তাহলে টুরমালিন কেলাস হচ্ছে এইরকম টাইপের একটা কেলাস। তাহলে কোনো একটা আলোকরশ্মিকে যদি আমরা টুরমালিন কেলাসের মধ্যে দিয়ে পাঠাই, তারপরে ওই টুরমালিন কেলাসটাকে যদি আস্তে আস্তে এইভাবে ঘোরাই, যদি আলোর তীব্রতার ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকে বা উজ্জ্বলতাটা আস্তে আস্তে কমতে থাকে, তাহলে বুঝবো যে আলোটা হচ্ছে সমবর্তিত আলো। যদি উজ্জ্বলতার কোনো পরিবর্তন না হয়, না কমে, তার মানে বুঝতে হবে ওই আলোকরশ্মিটা হচ্ছে কি অসমবর্তিত আলো। তাহলে টুরমালিন কেলাসের মধ্য দিয়ে কোনো একটা আলোকরশ্মিকে পাঠালে যদি তার উজ্জ্বলতা ধীরে ধীরে কমতে থাকে এবং একটা নির্দিষ্ট সময় শূন্য হয়, তার মানে বুঝতে হবে সেই আলোকরশ্মিটা সমবর্তিত আলো। আর যদি শূন্য না হয়, ঘোরাতে ঘোরাতে একটা নির্দিষ্ট সময়, তখন বুঝতে হবে ওই আলোকরশ্মিটা কি অসমবর্তিত আলো। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন সেটাতে চলে যাব আমরা এবার। দেখো, প্রমাণ করো ভি ভোল্টের মধ্য দিয়ে গতিশীল এম ভরের কিউ আধান বিশিষ্ট একটি কণার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান এটা। এইচটাকে কি বলে দিয়েছে, প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে দেখো, প্রথমে লিখতে হবে আমরা জানি ল্যামডা সমান এইচ বাই কত পি। ঠিক আছে, ল্যামডা সমান এইচ বাই পি, যেখানে পিটা হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। ওর এখান থেকে দেখো আমরা লিখতে পারবো ল্যামডা সমান এইচ বাই রুট ওভার অফ 2mE। এটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। এখানে এটা লিখে দিচ্ছি, যেহেতু এই পি সমান রুট ওভার অফ 2mE। এটা দেখবে ক্লাস 11-এ ওয়ার্ক এনার্জি চ্যাপ্টারতে নিশ্চয়ই তোমরা পড়েছো। আচ্ছা, তারপরে কি বলে দিয়েছে, একটা ইলেকট্রনকে বা ইলেকট্রন না, কিউ আধানকে ভি বিভব পার্থক্যের মধ্য দিয়ে কি পাঠানো হয়েছে। তাহলে কোনো একটা কিউ আধান তাকে ভি বিভব পার্থক্যের মধ্য দিয়ে যদি গতিশীল করা হয়, তাহলে তার যে গতিশক্তি, সেই গতিশক্তির রাশিমালা কত হয়, কিউ ভি। তাহলে এখান থেকে দেখো, ওর ল্যামডা এটা সমান এইচ বাই রুট ওভার অফ 2m, এর জায়গায় কত, কিউ ইন্টু ভি। তাহলে এইটা পাশে লিখে দিতে হবে, কারণ কোনো কিউ আধানকে ভি বিভব পার্থক্যে গতিশীল করলে তার গতিশক্তি হয় কিউ ইন্টু ভি। এটা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রাশিমালা। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, একটি ফোটনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা প্রতিষ্ঠা করো। আচ্ছা, ফোটনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালাকে আমরা প্রতিষ্ঠা করব। এটা এখানে লিখে দিচ্ছি, ডি ব্রগলির যে থিওরি সেটা অনুসারে ল্যামডা সমান আমরা কি দেখলাম, এইচ বাই কত পি। ল্যামডা সমান কি, এইচ বাই পি। এবার এখানে লিখবে ফোটনের ক্ষেত্রে ই সমান কত, পি ইন্টু সি। তাহলে পি সমান কত হবে, ই বাই সি। বা আরেকভাবেও করা যায়, দেখো ফোটনের ক্ষেত্রে ই সমান কি হয়, এইচ নিউ। পি সমান কত, ই সমান কত, এইচ নিউ। আচ্ছা, এইবার এখান থেকে দেখো ই এর জায়গায় যদি আমরা এইচ নিউ বসাই, তাহলে পি এর যে ভ্যালু
সেই পি এর ভ্যালু কত আসছে এইচ নিউ বাই কত সি। এই ভ্যালুটা কী করবো আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে যদি এই ভ্যালুটা এখানে বসাই এইচ বাই পি এর জায়গায় কত এইচ নিউ বাই কত সি, মানে এটা উপরে চলে গেল, তার মানে দেখো সি বাই কত ল্যামডা, এই সি বাই নিউ। তাহলে সি বাই কত হচ্ছে নিউ হচ্ছে, এটা হচ্ছে তোমার ফোটনের ড্রিবগলি তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ। এইটা বোঝা গেল, খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এর ভ্যালু তুমি ক্যালকুলেশন করতে পারো। যাই হোক, ওটা কোশ্চেনে বলেনি। তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, বলেছে একই প্রাবল্যের আপতিত বিকিরণের দুটি ভিন্ন কম্পাঙ্ক, একটা নিউ ওয়ান ও নিউ টু, যেখানে বলে দিয়েছে নিউ টু গ্রেটার দ্যান নিউ ওয়ান, এর জন্য আলোকতড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সংগ্রাহক পাতের বিভবের পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো, কোন ক্ষেত্রে নিবৃত বিভবের মান বেশি হবে। আচ্ছা দেখো, আমরা জানি ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে বা আলোকতড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে আলোকতড়িৎ প্রবাহ মাত্রা ও বিভব পার্থক্যের মধ্যে যে লেখচিত্র, সেই লেখচিত্রটা এরকম টাইপের হয়। এইদিকে নিলাম তোমার প্রবাহ মাত্রা, আর এই দিকে নিলাম হচ্ছে কি আই, এইদিকে নিলাম বিভব পার্থক্য, আর ওইদিকে নিলাম কি আই। তাহলে এটা যদি লেখচিত্র অঙ্কন করা হয় বিভিন্ন, এখানে দেখো বলে দিয়েছে তীব্রতা কি এক বা প্রাবল্য সেটা কি সেম, কিন্তু ফ্রিকোয়েন্সিটা কি আলাদা। তাহলে এটার যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে সেই লেখচিত্রটা এরকম টাইপের হবে। একটা যদি ধরো এটা নিউ টু হয় আর নিউ ওয়ানের ভ্যালুটা এরকম হয়, তাহলে এরকম দেখো দুটো তীব্রতার ভ্যালু কিন্তু কি সেম, কিন্তু তাদের যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সেটা আলাদা। তাহলে এটা হলো তোমার নিউ ওয়ান, এটা হলো নিউ ওয়ান, আর এটা হচ্ছে কি নিউ টু। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি লেখচিত্রটা। আর এইখানে দেখো এই জায়গাটায় আলোকতড়িৎ প্রবাহ মাত্রা কি শূন্য হয়ে গেছে, এই জায়গাটার নিবৃত্তি বিভব যেটা, সেই নিবৃত্তি বিভবটাকে আমরা ধরে নিচ্ছি V2, আর এই জায়গাটাতে এটা মাইনাস হবে অ্যাকচুয়ালি, আর এই জায়গাটায় নিবৃত্তি বিভব কত V1। তার মানে অবশ্যই এখানে মনে রাখবে V2 এটা গ্রেটার দেন কী হবে V1 হবে। এটা দেখো কম্পাঙ্ক যত বেশি নিবৃত্তি বিভবের মান তত কি বেশি হবে। নিবৃত্তি বিভব কাকে বলে, ওই ফোটো ক্যাথোডের সাপেক্ষে যে ঋণাত্মক বিভবে রাখলে আলোকতড়িৎ প্রবাহটা কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে, ঠিক আছে। ফোটো ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে যে ঋণাত্মক বিভবে রাখলে আলোকতড়িৎ প্রবাহ শূন্য হবে বা ইলেকট্রনের গতিবেগটা কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে, সেই মিনিমাম বিভবটাকে বলা হবে কি নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল। তাহলে মনে রাখবে কোন, এখানে আরেকটা কোশ্চেন বলে দিয়েছে কোন ক্ষেত্রে নিবৃত্তি বিভবের ভ্যালুটা বেশি হবে। তাহলে যেহেতু নিউ টুটা বড়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে নিবৃত্তি বিভবের যে ভ্যালু সেটা বেশি হবে। বোঝা গেল। নেক্সট যে কোশ্চেন সেটাই আমরা চলে যাব এবার। দেখো, হাইড্রোজেন পরমাণু তৃতীয় ও চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। ওই পরমাণুতে ইলেকট্রন চতুর্থ থেকে প্রথম শক্তি স্তরে ঝাঁপ দিলে বর্ণালীতে কতগুলি রেখা পাওয়া যাবে। একটা সমীকরণ আমি বলছি, এটা ভালো করে মনে রাখবে। যে কোনো কক্ষপথের ব্যাসার্ধের যে সমীকরণ RN, এটা সমান হচ্ছে 0.53 ইন্টু তোমার n স্কোয়ার বাই কত জেড, এত কি অ্যাংস্ট্রম। এটা হচ্ছে যে কোনো পরমাণুর ক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেবল। RN বা nতম কক্ষপথের ব্যাসার্ধের ফর্মুলা এইটা। এবার দেখো আমাদেরকে যেটা বলেছে কি হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে দেখো ফর এইচ অ্যাটম ফর এইচ অ্যাটম জেড ইকুয়াল টু কত 1। তাহলে জেডের ভ্যালু কত বলে দিয়েছে 1 বলে দিয়েছে। আর আরেকটা দেখো যেটা বলেছে যে কততম কক্ষপথে বলেছে, প্রথমটা বলেছে তৃতীয়। তাহলে তৃতীয় যে কক্ষপথ, তাহলে এখানে দেখো তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ সেটাকে আমরা নির্ণয় করব। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ এটাকে আমরা R3 ধরে নিচ্ছি।
আর 3। তৃতীয় কক্ষপথ মানে কি n এর ভ্যালু 3। তাহলে এখানে দেখো যেটা আসবে 0.53, z এর ভ্যালু 1, আর এটা হচ্ছে 3 স্কোয়ার, তার মানে 0.53 ইন্টু কত 9 এত অ্যাংস্ট্রম। এটা ক্যালকুলেটরে বসালে যেটা হবে সেটা। ঠিক একই রকমভাবে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ, চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ R4, এটা একেবারে লিখে দিচ্ছি 0.53 ইন্টু 16, কত কি অ্যাংস্ট্রম। আর কি বলেছে, ওই পরমাণুতে ইলেকট্রন চতুর্থ থেকে প্রথম শক্তি স্তরে ঝাঁপ দিলে বর্ণালীতে কতগুলি রেখা পাওয়া যাবে। তাহলে বর্ণালীতে কতগুলো রেখা পাওয়া যাবে তার ফর্মুলা হচ্ছে তোমার n ইন্টু n-1 বাই কত 2। অ্যাকচুয়ালি এটাকে এইভাবে প্রকাশ করা হয় nc2, এটা দ্বারা এটাকে ভাঙলে কী হবে n ইন্টু n-1 বাই কত 2। এবার এখানে দেখো কোন কক্ষপথে নেমেছে, কোন কক্ষপথ থেকে, চতুর্থ কক্ষপথ থেকে। তাহলে n এর ভ্যালু কত 4, তাহলে 4 ইন্টু 4-1 বাই কত 2। তাহলে দেখো এখানে এটা কত 3 হবে, 3 ছাড়াও কত 12 বাই কত 2 মানে 6 রকমের কি বর্ণালী পাওয়া যায়। এটা তুমি এইভাবে করতে পারো। এখানে এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, এটা চতুর্থ কক্ষপথ। চতুর্থ কক্ষপথে থেকে প্রথম কক্ষপথে কিভাবে আসতে পারে, একটা সরাসরি আসলো এক রকমের হবে, তারপরে এখানে ধরো 2-এ আসলো এক রকমের হবে, তারপরে 4 থেকে 3-এ আসলো, ঠিক আছে। আবার দেখো এখান থেকে এইভাবে আসলো, আবার আরেকটা এইভাবে আসলো, কটা হলো দেখো 1 2, আর আরেকটা এই যে কক্ষপথ সে প্রথমে কোথায় আসলো, এই 4 থেকে 3-এ আসলো, তারপর 3 থেকে সরাসরি আবার কোথায় কি 1-এ আসলো। তাহলে দেখো এই 6 রকমভাবে কি পসিবল। তাহলে এইরকমভাবে যদি নামে তাহলে 6 রকমের কি পাওয়া যাবে, বর্ণালী বা স্পেকট্রাম পাওয়া যাবে। তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, বিঘটিত নিউক্লিয়াস থেকে গামা নির্গমনের ফলে ওই নিউক্লিয়াসের পারমাণবিকতা ও ভর সংখ্যার কি পরিবর্তন হয়। মনে রাখবে গামা রশ্মি যদি নির্গত হয় তাহলে কোনো মৌলের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কারণ গামা হচ্ছে এক ধরনের শক্তি হিসেবে কি নির্গত হয়। তাহলে এখানে লিখবে কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা বলেছে দেখো কি আছে, বলেছে 210 পোলোনিয়াম নিউক্লিয়াসের অর্ধায়ু 140 দিন, 1 গ্রাম পোলোনিয়ামের বিঘটনের হার নির্ণয় করো। আচ্ছা, বিঘটনের হার এটা ভালো করে মনে রাখবে, বিঘটনের হার, তেজস্ক্রিয় বিঘটনের হার মানে হচ্ছে তোমার বিঘটনের হারকে সক্রিয়তা বলে। এই তেজস্ক্রিয় বিঘটনের হার এটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে, dN/dt, এটা সমান হয় ল্যামডা ইন্টু n। এর আগে একটা মাইনাস থাকে, আমরা যেহেতু এখানে শুধু ভ্যালু ক্যালকুলেশন করছি তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে ল্যামডা ইন্টু n। ল্যামডাটা কি ভাঙন ধ্রুবক, আর এনটা হচ্ছে ওই মুহূর্তে ওই পরিমাণের মধ্যে যতটা কি আছে পরমাণু আছে। তাহলে দেখো এখানে অর্ধায়ু বলে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি ল্যামডা ক্যালকুলেশন করতে পারবো, কারণ আমরা জানি ল্যামডা সমান হয় 0.693 বাই কত t12। t12-এর ভ্যালু 140 দিন বলে দিয়েছে, সেকেন্ডে করলে 24, একদিন মানে 24 ঘন্টা, আর ঘন্টাকে সেকেন্ডে করতে গেলে এটা দিয়ে গুণ। তাহলে এখান থেকে দেখো ল্যামডা পেয়ে গেলাম, আর একটা কী দরকার আমাদের, পরমাণুর সংখ্যা n। তাহলে দেখো পোলোনিয়ামের ভর সংখ্যা কত 210, তাহলে 210 গ্রামে পরমাণু সংখ্যা এটা সমান হচ্ছে 6.022 ইন্টু কত 10⁻23। আর আমাদেরকে কি 1 গ্রামে ক্যালকুলেশন করতে বলেছে, তাহলে 1 গ্রামে পরমাণুর যে সংখ্যা সেটা হবে 6.022 ইন্টু 10⁻23 বাই কত 210।
এবার এই ভ্যালু দুটো এখানে বসিয়ে দেবো। তাহলে বিঘটনের হার ল্যামডা ইন্টু এন 0.693 বাই 140 ইন্টু 24 ইন্টু 3600 ইন্টু কি এইটা 6.022 ইন্টু 10⁻23 বাই 210। এটা হচ্ছে তেজস্ক্রিয় বিঘটনের হার। এটা ক্যালকুলেটরে বসালে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো, আলোক নিঃসারক ডায়োডের কার্যপ্রণালীর মূলনীতি লেখো। কি ডায়োড বলেছে? আলোক নিঃসারক ডায়োড বা এলইডি, লাইট এমিটিং ডায়োড। দেখো, আলোক নিঃসারক ডায়োড হচ্ছে, এর বর্তনী চিত্রটা ভালো করে মনে রাখবে, এরকম। ঠিক আছে, আলোক নিঃসারক ডায়োড, এটাকে সম্মুখ বায়াসে রাখা হয়, আর এখান থেকে যেহেতু আলো নির্গত হয় ওই জন্যে এটাকে এইভাবে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়। তাহলে কার্যনীতিটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। যখনই একটা পিএন সংযোগ ডায়োডকে, দেখো এই এলইডি বা আলোক নিঃসারক ডায়োড হচ্ছে কি একটাকে পিএন জাংশন ডায়োড। যখনই একটা পিএন জাংশন ডায়োডকে কি করা হবে, তোমার সম্মুখ বায়াসে রাখা হবে, তখন ওই যে তোমার একটা রিজিয়ান থাকে যেটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ান, সেই ডিপ্লেশন রিজিয়ানে যখন গিয়ে তোমার ওই ইলেকট্রন বা হোলগুলো কি করবে, ধাক্কা দেবে, সেখানে ওদের মধ্যে একটা কী হবে, সংঘর্ষ ঘটবে। সেই সংঘর্ষে ইলেকট্রনের গতিশক্তি কিছুটা কী হবে, আলোক শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, তাহলে ওখানে যে সংঘর্ষটা ঘটছে সেই সংঘর্ষের ফলে ওখানে কিছুটা পরিমাণে ওর গতিশক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে এর তোমার মূলনীতি। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন ভালো করে মনে রাখবে যে পিএন এলইডি বা আলোক নিঃসারক ডায়োড তৈরি করতে সিলিকন, জার্মেনিয়াম এগুলো ইউজ করা হয় না, তার পরিবর্তে গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড এগুলো ব্যবহার করা হয়। কারণ এই যে ধাক্কা খাওয়ার পরে যে গতিশক্তি কমে যাওয়া, আলোতে রূপান্তরিত হওয়া, এই যে শর্ত, এই শর্তটা তোমার সিলিকন, জার্মেনিয়ামের ক্ষেত্রে কি পূরণ হয় না। ওই জন্যে এটা মনে রাখবে যে আলোক নিঃসারক ডায়োড তৈরি করতে সিলিকন, জার্মেনিয়ামকে কি ইউজ করা হয় না। আচ্ছা দেখো, স্পন্দকের বার্ক হাউসেন শর্তটি কী? তাহলে দেখো, স্পন্দক বা অসিলেটরের ক্ষেত্রে এএফ এটা সমান ফর্মুলা হচ্ছে A0/1 - A বিটা। এটা হচ্ছে স্পন্দকের একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, নিশ্চয়ই তোমরা পড়েছো। এবার বার্কহাউজেন শর্তটা হচ্ছে 1/β, A ইন্টু বিটা, এটা সমান কত হবে, 1 হবে। ঠিক আছে, এটা হচ্ছে বার্কহাউজেন শর্ত বা ক্রাইটেরিয়া। তাহলে এ বিটা এটা সমান কত হতে হবে, 1 হতে হবে। দেখো এখানে এটাকে বলা, আচ্ছা এটা যেটা, এটাকে বলা হয় তোমার ক্লোজ লুপ গেন, আর বিটাটাকে তোমার বলা হয় কি, লুপ গেন। ঠিক আছে, এই দুটো ভালো করে রাশিমালা মনে রাখবে যে স্পন্দক যেটা, সেই স্পন্দকের ক্ষেত্রে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন হচ্ছে এইটা কি, এএফ এটা সমান A0 বাই এইটা। ঠিক আছে, আচ্ছা A0 বা এটা A0 হলে এটাও A0 হবে, একটু এ হয়ে গেল, দাঁড়াও, A/1 - কত, A বিটা। এবার বার্কহাউজেন ক্রাইটেরিয়া হচ্ছে এ বিটার যে ভ্যালু, সেই ভ্যালুটা কত হতে হবে, 1 হতে হবে। আচ্ছা, ডায়োডের একমুখীকরণ বলতে কি বোঝো? একমুখীকরণ হচ্ছে তোমার যেটা ইনপুট, সেই ইনপুটে যদি ধরো তোমার এসি থাকে, সেটাকে তোমার ডাইরেক্ট বা ডিসিতে কী করে দেওয়া, কনভার্ট করে দেওয়া। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কি একমুখীকরণ। যে ডায়োডের কোনো পরিবর্তিত যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে একই অভিমুখ বা ডিসিতে কনভার্ট করাকেই বলা হচ্ছে কি একমুখীকরণ। এবার বলে দিয়েছে পিএন সংযোগ ডায়োডের বৈশিষ্ট্য লেখটি আঁকো। এর দ্বারা অর্ধতরঙ্গ একমুখীকরণের বর্তনী চিত্র ও ইনপুট আউটপুট লেখচিত্র অঙ্কন করো। তাহলে দেখো, পিএন সংযোগ ডায়োডের বৈশিষ্ট্য লেখা হচ্ছে এইটা,
ক্যারেক্টারিস্টিক যে কার পিএন সংযোগ ডায়োড, এদিকে ভোল্টেজ ভি আর এইদিকে যদি প্রবাহ মাত্রা আই নেওয়া হয় তাহলে তোমার এরকম টাইপের হবে, সম্মুখ বায়াসে এটা হবে আর রিভার্স বায়াসে তোমার লেখচিত্রটা হবে এরকম টাইপের। এটা হলো ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ বায়াসের ক্ষেত্রে এটা হলো ফরওয়ার্ড বায়াস এফ বি, আর এটা হলো রিভার্স বায়াস আর বি। এটা হচ্ছে গ্রাফ। পিএন সংযোগ ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বা বৈশিষ্ট্য লেখো। এর দ্বারা অর্ধ তরঙ্গ একমুখীকরণ দেখে নাও ভালো করে। এখানে একটা আমরা ইনপুট নিলাম, এটা হচ্ছে ইনপুট, ইনপুটটা হচ্ছে কি এসি, আর এখানে কি করে দিলাম আমরা একটা ডায়োড লাগিয়ে দিলাম। উপরে থাকবে এখানে একটাই ডায়োড থাকবে অর্ধ তরঙ্গ একমুখীকরণে, ঠিক আছে। আর পূর্ণ তরঙ্গ যদি একমুখীকরণ হয় মনে রাখবে সেখানে কটা ডায়োড থাকবে, দুটো ডায়োড থাকবে। অর্ধ তরঙ্গে একমুখীকরণে কটা, একটা, এই একটা ধরো ডায়োড থাকলো, আর এইখানে তোমার একটা থাকে লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর এই দিকে একটা প্লাস হবে, একদিকে মাইনাস, এটা হবে কি আউটপুট। মনে রাখবে এই আউটপুট যেটা, আউটপুটটা হবে ডিসি। দেখো পিএন সংযোগ ডায়োডের এটা পি হয়, এটা এন হয়। দেখো জাস্ট বর্তনী চিত্র বলেছে, তাহলে বর্তনী চিত্র এইটা, আর এর আরেকটা কি লেখচিত্র অঙ্কন করতে বলেছে। এর এটা কিভাবে কাজ করে সেটা দেখানোর দরকার নাই। ইনপুট যেটা সেটা এসি, তাহলে এসির দেখো এই বরাবর আমরা নিচ্ছি কি টাইম টি, আর এই বরাবর যদি আমরা আইটা নিই তাহলে এসির ক্ষেত্রে লেখচিত্র কীরকম হয়, এরকম হয়। এবার এটা হলো ইনপুট এসি, এবার আউটপুট যেটা সে আউটপুটটা হবে ডিসি, আউটপুটটা হবে তোমার এইরকম টাইপের। দেখো প্রথমে তুমি ধরে নাও এই পার্টটাকে পজিটিভ, এই পার্টটা নেগেটিভ, তার মানে ডায়োড যেটা সেটা দেখো ফরওয়ার্ড বায়াসে থাকবে, আর ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে আউটপুটে একটা কারেন্ট পাওয়া যাবে। তাহলে এই অংশটার জন্য এটা প্লাস এটা মাইনাস, তাহলে আউটপুটে কি কারেন্ট আমরা একটা পেলাম। পরক্ষণে এটা মাইনাস এটা প্লাস হয়ে গেল, ডায়োডটা কি রিভার্স বায়াসে চলে গেছে, তার মানে আউটপুটে দেখো কোনো কারেন্ট নেই। তারপর আবার উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস হবে, আবার কারেন্ট পাওয়া যাবে, এরকম চলবে, ঠিক আছে। এটা হচ্ছে ইনপুট, ইনপুটের কি লেখচিত্র, আর এটা হচ্ছে আউটপুট। খুব ভালো করে এটা মনে রাখবে, অর্ধ তরঙ্গ একমুখীকরণ না হলে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ কিন্তু একটা এক্সামে থাকে। আর একটা যে জিনিস মনে রাখবে সেটা হচ্ছে এই অর্ধ তরঙ্গ একমুখীকরণে ইনপুটের কম্পাঙ্ক যদি এফ হয় তাহলে আউটপুটের কম্পাঙ্ক কি হবে, এফ হবে। ইনপুটের কম্পাঙ্ক যা হবে আউটপুটের কম্পাঙ্ক কিন্তু তাই হবে। তারপরে দেখা আছে অ্যাভালান্স ব্রেকডাউন, দুটো হয়, একটা হচ্ছে অ্যাভালান্স ব্রেকডাউন আর একটা হচ্ছে কি জেনার ব্রেকডাউন। জেনার ব্রেকডাউন সাধারণত জেনার ডায়োডের ক্ষেত্রে হয় যেখানে ডোপিংটা হাই লেভেলের করা থাকে, আর অ্যাভালান্স ব্রেকডাউন হচ্ছে নর্মাল যে ডায়োড পিএন সংযোগ ডায়োড তার ক্ষেত্রে হয়। দেখো অ্যাভালান্স ব্রেকডাউন নিশ্চয়ই তোমরা পড়েছো, আর যারা এগুলো এখনও জানো না আমার থিওরি ক্লাসে এই টোটাল তোমার যে সেমিকন্ডাক্টর সেগুলো করা আছে, ক্লাস করা আছে একবারে ডিটেলস, সেখানে তোমরা দেখে নেবে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখো অ্যাভালান্স ব্রেকডাউন কি, যে কোনো একটা নর্মাল যদি আমরা পিএন সংযোগ ডায়োড নিই, এরকম এটা ধরো একটা পিএন সংযোগ ডায়োড, এই দিকটা পি আর এই দিকটা কি এন। আমরা জানি ডায়োড যদি তৈরি হয় সঙ্গে সঙ্গে মিডিলে কী হয়, একটা তোমার ডিপ্লেশন রিজিয়ন বা নিঃশেষিত অঞ্চল তৈরি হয়। একে যদি আমরা রিভার্স বায়াসে রাখি, রিভার্স বায়াস দেখো পজিটিভটা নেগেটিভের সঙ্গে আর নেগেটিভটা কি পজিটিভের সঙ্গে। এখানে পজিটিভ মানে ম্যাক্সিমাম পরিমাণে কি আছে, পজিটিভ আধান আছে, দুই একটা কি আছে নেগেটিভ আধান আছে, আর নেগেটিভ মানে এদিকে বেশিরভাগটাই নেগেটিভ, দুই একটা কি পজিটিভ আছে, আর এইদিকে দুই একটা নেগেটিভ আছে। আচ্ছা এইবার যখনই আমরা রিভার্স বায়াস ভোল্টেজের ভ্যালুটা আস্তে আস্তে কি বৃদ্ধি করতে থাকবো, এবার এইখানে দেখো এটা যেহেতু নেগেটিভ তাহলে এই পজিটিভগুলোকে টানবে, কিন্তু এই যে নেগেটিভগুলো আছে সেই নেগেটিভগুলোকে কী করবে, রিপালশন করবে। এবার ওই নেগেটিভ চার্জগুলো কী হবে, সামনের দিকে এগোবে। সামনের দিকে বলতে এই যে ডিপ্লেশন রিজিয়ান আছে সেই ডিপ্লেশন রিজিয়ানের দিকে কি করবে, প্রচণ্ড ভেলোসিটি নিয়ে যাবে। আর ডিপ্লেশন রিজিয়ানটা কিভাবে তৈরি হয়েছে, ইলেকট্রন আর হোল দুটো একসঙ্গে যুক্ত হয়ে কি তৈরি হয়েছে।
এবার যখনই এই ইলেকট্রনটা প্রচণ্ড ভেলোসিটি নিয়ে যাবে তখন ওই ডিপ্লেশন রিজিয়নের যে তোমার ইলেকট্রন হোল যুগ্ম আছে তাদেরকে কি করবে, ভেঙে দেবে। যে একটা ইলেকট্রন, ধরো একটা ইলেকট্রন হোল যুগ্মকে কি করলো, ভাঙলো, দিয়ে ওখান থেকে আর একটা ইলেকট্রন তৈরি হবে, তাহলে একটা থেকে দেখো দুটো ইলেকট্রন হলো, মানে ভাঙার পরে যে ইলেকট্রনটা তৈরি হচ্ছে সেটাও কী হবে, হাইলি কাইনেটিক এনার্জেটেড, মানে এনার্জি তার থাকবে, প্রচণ্ড সেও গতিশক্তি নিয়ে যাবে। যে ও সামনে যখন আরও ইলেকট্রন হোল পেয়ার পাবে তাদেরকেও কী করবে, ব্রেক করবে। এইভাবে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে কী হবে, আটটা, এরকম তোমার মাল্টিপ্লাই আকারে কী হবে, প্রচুর পরিমাণে ইলেকট্রন হোল যুগ্ম তৈরি হবে। এবং সঙ্গে সঙ্গে যে ডিপ্লেশন রিজিয়ান, সেই ডিপ্লেশন রিজিয়ানটা কি ভেঙে যাবে। এই যে ঘটনা, এই ঘটনাটাকে তোমার বলা হচ্ছে কি অ্যাভালান্স ব্রেকডাউন। যদি নর্মাল ডায়োডের ক্ষেত্রে এটা হয় তাহলে তখন এটাকে বলা হয় অ্যাভালান্স ব্রেকডাউন। এবং এর ক্ষেত্রে মনে রাখবে ভোল্টেজের যে ভ্যালু, সেই ভ্যালুটা বেশ ভালোই অ্যাপ্লাই করতে হয়। কিন্তু যদি জেনার ডায়োড হয় সেখানে ভোল্টেজটা তুলনামূলকভাবে কি কম প্রয়োগ করতে হয়, কারণ জেনার ডায়োডে তোমার ডোপিংয়ের মাত্রাটা নর্মাল ডায়োডের থেকে বেশি হয়। আর মনে রাখবে ডোপিংয়ের মাত্রা যত বেশি হবে ডিপ্লেশন রিজিয়ান তত শুরু হবে। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন। আর কোশ্চেন নেই এই কটাই। নেক্সট যে ভিডিও সেখানে মডেল কোশ্চেন সেট যে 2 বা মডেল কোশ্চেন পেপার 2 সেগুলো নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করবে এবং তোমাদের যারা পরিচিত আছে ক্লাস 12-এ তাদেরকে শেয়ার করে দেবে। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।